শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, মতপার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। আমরা আসিছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে যাব, নাতির সঙ্গে নিয়ে আসি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। গণতন্ত্রকে হত্যা করায় বুদ্ধিজীবী দিবসেও আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন, মন্তব্য মির্জা ফখরুলের। বললেন, বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠনে কাজ করবে বিএনপি। যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখনো দেশবিরোধী চক্রান্তে লিপ্ত বিগত সরকারের পলাতক নেতারা, বললেন তথ্য উপদেষ্টা। আগে গণহত্যার বিচার, তারপর আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার প্রশ্ন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। রাজশাহীতে আন্দোলনে নিহত 46 জনের পরিবার পেল আর্থিক সহায়তা। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে, বললেন সার্জিস। সরকার সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করছে না, দাবি প্রেস সচিবের। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট পেলে গণমাধ্যমকে নেওয়া হবে নতুন উচ্চতায়। আদানির সাথে বিদ্যুতের চুক্তি অসম, মন্তব্য বিশেষজ্ঞের। দুর্নীতি করেছে মন্ত্রী আমলারা, বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, দাবি শিল্প উপদেষ্টার। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হলো বরেণ্য কবি হেলাল হাফিজকে। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফা জানাজা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জাতির সূর্য সন্তানদের স্মরণ করলেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে তারা বিনম্র শ্রদ্ধা জানালেন। আর সেখানে উপস্থিত প্রেস সচিব ও আইন উপদেষ্টা বলেছেন, জুলাই অভ্যুত্থান 1971 সালেরই পুনরাবৃত্তি। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন দেশ পেয়েছে জাতি, সেটি গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। ভোরের আলো ফোটার আগেই প্রস্তুত মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। রাষ্ট্রীয়ভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানানোর পর দিনভর চলবে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। সূর্য সন্তানদের প্রতি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় বিয়োগলে বাজানো হয় করুণ সুর। গার্ড অফ অনার প্রদান করে 3 বাহিনীর একটি চৌকস দল। সকাল 7:15 নাগাদ স্মৃতিসৌধে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রপতির পর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান। নীরবে দাঁড়িয়ে জানান সম্মান। এ সময় স্মৃতিসৌধে ছিলেন উপদেষ্টাদের অনেকে। উপস্থিত ব্যক্তিবর্গের সাথে কুশলাদি বিনিময় করেন সরকার প্রধান। এরপর শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানাতে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ছাত্রদের আত্মত্যাগে নতুন বাংলাদেশ গড়ে তোলার দ্বিতীয় সুযোগ হাতছাড়া করা যাবে না। শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথেই দেশকে এগিয়ে নেবে অন্তর্বর্তী সরকার। শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল, তারই একটা কন্টিনিউয়েশন। সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি। তারা যেই জন্য ফাইট করেছিলেন, যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগোচ্ছি। আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নস্যাৎ না করি, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি, সেটাই যেন আমাদের প্রত্যয় হয় শহীদ বুদ্ধিজীবী দিবসে। এটাই আমার কাছে মনে হচ্ছে। সকাল 7:30টার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে নবগঠিত দেশকে পঙ্গু করে দিতে নির্মম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি বাহিনী। আর এরপর থেকেই দিনটি বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনের পর সবার এখন একটাই আশা,
শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে সমৃদ্ধ সোনার বাংলা গড়বে তরুণ প্রজন্ম। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বুদ্ধিজীবী দিবসে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের স্মৃতিসৌধ ও রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ। ইতিহাসের সূর্য সন্তানদের সম্মান জানাতে যেন কোনো কার্পণ্য না থাকে, এমনটাই দাবি তাদের। স্বাধীনতার ঠিক আগ মুহূর্তে পাক হানাদার বাহিনী তালিকা ধরে হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সেই সূর্য সন্তানদের স্মরণে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ মানুষের। শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার দাবি করেন যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনকি যারা তালিকা তৈরি করে বাড়ি চিনিয়ে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, মুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। জামাতে ইসলাম এবং তার অন্যান্য যে সংগঠনগুলো আছে, তৎকালীন ইসলামী ছাত্র সংঘ, তারাই তো আলবদর বাহিনী গঠন করাতে একটা মুখ্য ভূমিকা পালন করেছিল। ছাত্রছাত্রীরা, আমাদের নওজওয়ানরা, প্রজন্ম মরতে শিখেছে। আমরা শিখেছিলাম ৭১-এ, এখন আমাদের ভয় নাই। বাংলাদেশ এখানে সকলের মতাদর্শের প্রতি শ্রদ্ধা থাকে। আমার মনে হচ্ছে আমরা এখনো সেখান থেকে অনেক দূরে আছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসেন শিক্ষক, শিক্ষার্থীরা বলেন দেশের ইতিহাসের স্বার্থে বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে। আজকে এসে আমার অনেক ভালো লাগছে, শ্রদ্ধা জানাতে আমার অনেক ভালো লেগেছে। আমরা আসিছি বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাইতে, এবং নাতিদের সঙ্গে নিয়ে আসি, জানে উনিও জানে আর কি এই জিনিসটা। এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয় তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা দেওয়া হবে। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধেও আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে আয়োজনে অনাড়ম্বরতায় আক্ষেপ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। দাবি জানান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার। যাই কিছু ঘটুক না কেন, আমাদের ৭১-এর যে দিনগুলি, আমাদের যে রেড লেটার ডে, সেই জিনিসগুলি যেন প্রজন্ম সেগুলিকে স্মরণ করে। যারাই রাজনীতি করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে, অমুক দল করে, জামাত করে, যাই করুক, শহীদদের শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই একমত হব। দল মত আলাদা হলেও মুক্ত চিন্তার দ্বার উন্মোচন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। ৫২ থেকে ৭১ হয়ে ৯০ হয়ে যে ধারাবাহিকতা, জাতি হিসেবে যে ধারাবাহিকতা আমরা যেন বজিয়ে রাখতে পারি, যখন আমাদের ডাক আসবে আমরা যেন সে দায়িত্ব পালন করতে পারি। বিষয়গুলো পরিষ্কার যে কারা এগুলোর সাথে জড়িত ছিলেন, এবং প্রত্যেকটা কেস বাই কেস এই বিষয়গুলো সামনে আনা দরকার এবং তার বিচার করা দরকার। বড়দের সাথে শ্রদ্ধা নিবেদন করতে আসে নতুন প্রজন্মের ক্ষুদে সদস্যরাও। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এসেছি। পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমাদের উচিত ওদের মধ্যে এগুলো ছড়ায়, ওদেরকে শেখানো, ওদেরকে জানানো। এখানে আসা শহীদ বুদ্ধিজীবীদেরকে শ্রদ্ধা জানানো প্রতিটি প্রজন্মের সদস্যরা দাবি করেছেন যেন বাংলাদেশের ইতিহাসের স্বার্থে সকলেই তাদের শ্রদ্ধার চোখে দেখেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন হৃদয়ে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে আওয়ামী লীগ ও তাদের কোনো অঙ্গ সংগঠনের কাউকে দেখা যায়নি। বিএনপি মহাসচিব বলেছেন, গণহত্যা ও গণতন্ত্র হত্যার কারণেই জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ। বুদ্ধিজীবী হত্যার নির্মোহ বিচারের দাবিও জানিয়েছেন রাজনীতিবিদরা। লাখো শহীদের রক্তে কেনা লাল সবুজ পতাকা ও বাংলাদেশ। ৭১-এর মার্চ থেকেই বাংলাদেশকে মেধা শূন্য করার চেষ্টা ছিল। রাজাকার আলবদরের সহায়তায় বিজয়ের আগ পর্যন্ত হত্যা নির্যাতন চালিয়েছে পাক বাহিনী। এক একটি বধ্যভূমি তার কলঙ্কিত চিহ্ন, স্মৃতিসৌধ সেই হত্যার স্মারক। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পর বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। প্রয়োজনে ১০০ বছর পর হলেও ইতিহাসের বর্বরতম হত্যার বিচার চান তারা। নৈতিকতা প্রতিষ্ঠা করার জন্যই সেই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের যারা হত্যাকারীদেরকে বিচার করা দরকার এবং স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাপরাধ যারা করছিল তাদের বিচার কার্যটা সম্পন্ন হওয়া দরকার। আমরা চাই কোনো লুফলস না থাকুক, সঠিকভাবে ৭১-এ বুদ্ধিজীবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচারটা করা হোক। যারা ৭১ সালে শহীদ হয়েছিলেন
সব শহীদের মধ্যে আমরা দেখেছি যে তরুণ বুদ্ধিজীবীরাও ছিলেন। এই মুহূর্তে আমরা মনে করি তরুণ বুদ্ধিজীবীদের একটি উত্থান হওয়া প্রয়োজন। বলেন, দেশটির নাম পেলেও লড়াই থামেনি। বহু রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে গেছে, কিন্তু জনগণের প্রত্যাশিত সুশাসন অর্জিত হয়নি। ফলে স্বাধীনতার 53 বছর পরেও সমাজের বৈষম্য দূর করতে প্রাণ দিতে হয়েছে হাজারো ছাত্র জনতাকে। মুক্তিযুদ্ধের শহীদদের স্বপ্ন বলি বারবার এটা কিন্তু প্রতারিত হয়েছে। মুক্তিযুদ্ধের নাম করে, গণতন্ত্রের নাম করে একটা ফ্যাসিবাদী দুঃশাসন বাংলাদেশে কায়েম করা হয়েছিল। লক্ষ্য আবারও স্থির হয়েছে। এখন জনগণের দিক থেকে আমরা জনগণকে আহ্বান জানাই, এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে দেখা যায়নি আওয়ামী লীগ ও তাদের সহযোগী কোনো অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে। দুই একজন উপদেষ্টার যে মন্তব্য বক্তব্য ইদানিং শুনছি, এটা অত্যন্ত দুঃখজনক। রাজনীতি এবং বিরাজনীতিকরণের একটা মাঝামাঝি একটি পরিবেশের জায়গায় আমরা অবস্থান করছি বলে মনে হচ্ছে উপদেষ্টাদের কথায়। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীরাও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর বীর শহীদদের প্রতি। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ৭১-এ যেভাবে একতাবদ্ধ হয়েছিল পুরো জাতি, আবারও দেশ গঠনে একতাবদ্ধ হবে বলেই আশা এখানে আসা সকল মানুষের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সঠিক তদন্তের মাধ্যমে বুদ্ধিজীবী হত্যার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেছেন, জাতিকে চিরদিন যারা পদদলিত করে রাখতে চেয়েছিল তারাই সূর্য সন্তানদের হত্যা করেছে। স্বাধীনতার প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করা হয় বলেও জানান তিনি। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, চিত্র নির্মাতা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা জহির রায়হান মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি তৈরি করার জন্য মাঠে নেমেছিলেন। হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে যান। জহির রায়হানকে হত্যার মধ্য দিয়েই সত্য উদ্ঘাটন বাধাগ্রস্ত করা হয় বলেও জানান জামায়াত সেক্রেটারি। এই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী দেশ রাষ্ট্র নির্মাণের এইসব সূর্য সন্তানদের ধ্বংস করতে বলে জাতিকে চিরদিন যারা পদোন্নতি করে রাখতে পারবে, ডিক্টেট করতে পারবে, তারাই এই জাতির সূর্য সন্তানকে ধ্বংস করেছে। তারা মনে করেছিল এটা এই কাজটা করা দরকার স্বাধীনতার একেবারে নিকটবর্তী সময়, যাতে রাজনীতির অঙ্কে বাঙালিরা গুলায় ফেলে। আজকে যেমন গুলায় ফেলছে আমরা, কারা করব? প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে, ছড়ানো হচ্ছে নানা প্রপাগান্ডা। আর এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নব উদ্যম। যমুনা নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরও নানান প্রশ্নের উত্তর। আর তার সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি। অস্ত্র আর জোর করে ক্ষমতা আঁকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে ৫ আগস্ট। সে সময়ের সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ। জানতে চায় ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে হবে আওয়ামী লীগের মূল্যায়ন। আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল, সেটা তাদের সবসময় অস্ত্র ছিল প্রোপাগান্ডা। আওয়ামী লীগ সে তো পরাজিত হয়েছে এবং একটা সে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী, এত বছরের দল তারা বলে, অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, তার দলের নেতাকর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন। নাহিদের ভাষ্য, ছাত্র জনতার ঐক্য নষ্টে একদিনও থেমে নেই দলটির পলাতক নেতাদের ষড়যন্ত্র, প্রোপাগান্ডা। উপদেষ্টার কাছে প্রশ্ন, ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কিভাবে? আমাদের জাতীয় ঐক্য, রাজনৈতিক সমঝোতাই কিন্তু আসলে পারবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যেতে। তো
সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা পক্ষ আসলে কাজ করছে। সরকার থেকে বের হওয়ার পরও এখন আসলে তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং অপতথ্য প্রচার করছে, প্রোপাগান্ডা করছে। তো আমরা সেই জায়গায় হয়তো আমরা মনে করি যে সত্যটাকে আমরা তুলে ধরতে চাই। আমরা গণমাধ্যমগুলোর ক্ষেত্রে সেই আহ্বান সহায়তা চেয়েছি। দল হিসাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ? নাহিদ বলেন, আগে গণহত্যার বিচার, তারপর সেসব ভাবনা। বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে। এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব। আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর যারা পালিয়েছেন, যারা এখনো আত্মগোপনে বিচারের মুখোমুখি হতে তাদের প্রস্তুত হওয়ার হুঁশিয়ার দিলেন উপদেষ্টা নাহিদ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য স্বতন্ত্র অধিদপ্তর, ভাতা বৃদ্ধি, সুবর্ণ কার্ডে স্বাস্থ্য, শিক্ষা ও গণপরিবহনে বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানিয়েছেন, সীমাবদ্ধতাকে জয় করে সব মানুষ যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে এমন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। আর তারেক রহমানকে কাছে পেয়ে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের বঞ্চনার গল্প তুলে ধরেন। আমরা দেখলাম বৈষম্যহীন রাষ্ট্র ও প্রতিবন্ধীদের জন্য মানবিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর এলজিআরডি ভবনে বিএনপির মতবিনিময় সভা, যেখানে সমাজের সুবিধা বঞ্চিত কয়েকশো মানুষ নিজেদের অধিকার, মর্যাদা, আইনের সীমাবদ্ধতা ও বাস্তবতা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। স্বাধীনতার 54 বছর পরে এসেও আমাদের কাছে আসলে স্বাধীনতাটি পৌঁছেনি। প্রকৃত আসলে আমরা নারীদেরকে প্রায়োরিটি দিয়ে 50টি সিট এখন আছে, ভবিষ্যতে হয়তো এটি বাড়বে কি কমবে আমি জানি না, কিন্তু সেই সংরক্ষিত আসনেও কিন্তু প্রতিবন্ধী মানুষ, পুরুষ এবং নারী উভয়ের থাকার সুযোগ থাকতে পারে। একটি ট্রেন বা একটি গণপরিবহন নেই যেখানে একজন হুইল চেয়ার নিয়ে যাতায়াত করতে পারেন। সো প্রতিবন্ধী মানুষ আসলে অবরুদ্ধ। প্রায় 3 ঘন্টা অধিকার বঞ্চিত মানুষের সব বঞ্চনার কথা শুনেন তারেক রহমান। প্রতিশ্রুতি দেন তার দল ক্ষমতায় গেলে গড়ে তোলা হবে বৈষম্যহীন বাংলাদেশ। একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে, এটিকে গতিশীল করে আমরা এর আওতায় স্বাস্থ্য, বীমা, শিক্ষা, বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই। এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে। বলেন, শারীরিক প্রতিবন্ধকতার জন্য আগামীর বাংলাদেশে কেউ যেন পিছিয়ে না পড়ে তা নিশ্চিত করবে বিএনপি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন। শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন, তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায়। আপনারা কেউ প্রতিবন্ধী নন, বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক। আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা। অনুষ্ঠানে বিএনপি সুবিধা বঞ্চিত মানুষের সহযাত্রী বলে উল্লেখ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে পরিচিত না হলে বোধহয় জীবনের একটা বড় অংশ অপরিচিত থেকে যায়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সম্পর্ক ভালো রাখতে হলে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতেই হবে ভারতকে, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেইমানি করলে কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। আন্দোলনে নিহত 46 জনের পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মসূচি। এতে অংশ নেন আন্দোলনে নিহত বিভাগের 46 পরিবারের সদস্যরা। এসব পরিবারের কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা সন্তান, শিশুরা হারিয়েছেন বাবাকে। অনুষ্ঠানের শুরুতেই তৈরি হয় আবেগঘন পরিবেশ। স্বজন হারানোর দুঃসহ স্মৃতি মনে পড়তেই কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। 8 বছর পর আমার এই বাচ্চা হয়েছে,
তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, বুঝছেন, অনেক শখ ছিল, তার বাবুকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো। কি করবো বাবা, কষ্টের কথা, সন্তান হেরে গেলে কি হয়, মা সেটা আমি বাবা পাবো না বাবা। আমার ছেলেকে তারা গুলি করে এবং ঘাড়ে হকেস্ট্রিতে বাড়ি মেরে তাকে হত্যা করেছে। বিকেলে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নেয়ার দাবি জানান সার্জিস। হুঁশিয়ারি দেন গণ অভ্যুত্থানে বিশ্বাসের সাথে কেউ বেমানি করলে তাকে ছাড় না দেয়ার। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। প্রথম ধাপে ৪৬ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সাংবাদিককে বা কোনো সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি, করবেও না। সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি। নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনার সভায় এসব কথা বলেন প্রেস সচিব। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মাসুল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা। শুরুতেই জুলাই অভ্যুত্থানে রাজপথে দায়িত্ব পালন করা সাংবাদিকরা তাদের ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। আমি কোনো রকম মাথায় করে হেলমেটও নাই, মাথায় যাওয়া শুরু করলাম, তখন একটা গুলি এসে আমার হাঁটুতে লাগলো। আমি পড়লাম আর আমার পিছনে দুজন গুলিবিদ্ধ হলো। আলোচনায় জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করা গণমাধ্যম কর্মীদের বিচার দাবি করেন সাংবাদিক নেতারা। যে গণমাধ্যমগুলো ফ্যাসিবাদের ভূমিকা পালন করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনা উচিত, যারা দায়ী। আপনি যদি চাকরির নিশ্চয়তাটুকু রাখেন, জীবনের পরোয়া না করে সেই মানুষটা, সেই সাংবাদিকটা সত্য উন্মোচনের জন্য ছুটে যাবে। আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহমদ ফয়েজ বলেন, বাংলাদেশ নিয়ে পার্শ্ববর্তী দেশের মিডিয়া প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে। আগে আমরা শুধু দেশের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতায় এ সরকার ১ ইঞ্চি ছাড় দেবে না। বলেন, মিডিয়া সংস্কার কমিশন কাজ করছে, তাদের রিপোর্টের ভিত্তিতে গণমাধ্যমকে নতুন উচ্চতায় নেওয়া হবে। ৪ মাসে আমরা কাউকে মানা করি নাই, ৪ মাসে আমরা এই কোম্পানিরে বলি নাই যে আবু সালে এখন আমাদের বিরুদ্ধে লিখছে, ওনাকে সরিয়ে দেন। আমরা কাজ করছি, আমরা আমাদের তরফ থেকে মিডিয়া কমিশন আমরা করা হয়েছে। সাংবাদিকদের বেতন দিতে না পারলে মালিকদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে এটা, যারা এগুলো বেতন দিতে পারবেন না, ভাই আপনারা জার্নালিজম করেন না, দরকার নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রী আমলা সবাই মিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি করেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও এ খাতের সংস্কার কমিটির সদস্য ডক্টর তামিম। সকালে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা তিনি বলেছেন। এ সময় ভারতীয় কোম্পানি আদানির সাথে করা চুক্তিকে অসম হিসেবে উল্লেখ করেন ডক্টর তামিম। বলেছেন, বিদ্যুৎ খাতের সামেট ও এস আলম সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে সঠিক তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দুর্নীতির মূল হোতা কারা, আমলা নাকি রাজনীতিবিদ? এ নিয়ে ছায়া সংসদ বিতর্ক। তর্কযুদ্ধে নামে সরকারি দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, যেখানে সরকারি দল মনে করে বিদ্যুৎ জ্বালানি সহ সব খাতে দুর্নীতির মূল কারিগর আমলারা। তাদের দেখানো ফাঁকফোকর ধরেই দুর্নীতিতে জড়ান রাজনীতিবিদরা। আর বিরোধী দলের মতে মন্ত্রণালয়ের মন্ত্রী সহ রাজনীতিবিদরা যদি সুযোগ না দেন তাহলে চাইলেও দুর্নীতি করতে পারেন না আমলারা। প্রশ্ন হলো যে কে দুর্নীতি না করলে দুর্নীতিগুলো হতো না। সেখানে আমরা স্পষ্টত দেখিয়ে যাই যে যেখানে যদি ফিজিবিলিটি টেস্টে বলাই হতো না যে এই জায়গায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা সম্ভব না, যদি এই জিনিসটা বলা হতো তাহলে ওইখানে বিদ্যুৎ কেন্দ্রই নির্মিত হতো না, দুর্নীতি হতো দূর কি বাদ। অতএব মানুষ মেকার দেখেন, সহজ কথা হলো কে দুর্নীতি না করলে দুর্নীতি হতো না, আমলা দুর্নীতি না করলে দুর্নীতি হতো না। তাদেরকে
প্রথমেই দেখানো হয় যে আপনি সরকারের বিপক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে এবং আপনি সরকারের পক্ষে কথা বললে আপনাকে বহিষ্কার করা হবে না, পদোন্নতি দিতে হবে। এরকম একটা ভয়ের রাজনীতি যখন চলতে থাকে, ভয়ের শাসনতন্ত্র যখন চলতে থাকে, তখন আমরালা চাইলেও কথা বলতে হয় না, তাকে বাধ্য হয়ে ভুল তথ্যগুলো দিতে হয়। তিনি যে এত বিষয়ে বারবার বলার চেষ্টা করলেন যে আমরা ভুল তথ্য দিয়ে সবকিছু করেছে, এটা একদম ভুয়া কথা। আয়োজনের প্রধান অতিথি ডক্টর মতামিম অবশ্য দুর্নীতির জন্য এককভাবে কাউকে দায়ী করতে নারাজ। বলেন, সবাই সম্মিলিতভাবে দুর্নীতি করেছে জ্বালানি খাতে, এজন্য কেন্দ্রীভূত ক্ষমতাকে দায়ী করেন তিনি। 40% বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি। 100% তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই, এর সাথে আরও 40% বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে। এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে। বিশেষ আইনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসের এই যে একক ক্ষমতা সৃষ্টি হয়েছিল সেটার চরম অপব্যবহার করা হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জ্বালানি খাতে দুর্নীতি আর দেশ বিরোধী নানা চুক্তির মাধ্যমে প্রকারান্তে দেশের মানুষকে খুন করেছে বিগত আওয়ামী লীগ সরকার, তাই জড়িতদের শাস্তি দাবি করেন তিনি। বলা হতো যে বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না, বিদ্যুৎ তার ঘরে ঘরে যাবে, ফেরি করে বিদ্যুৎ বিক্রি হবে। বিদ্যুতের ফেরিওয়ালারা কোথায় গেল? বিদ্যুতের ফেরিওয়ালাদেরকে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ফেরিওয়ালাদের মধ্যে অনেকে এখন জেলে আছেন অথবা অনেকে পলাতক আছেন। সুতরাং এই ফেরি করে বিদ্যুতের গল্প যারা শুনিয়েছেন, শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে বাংলাদেশকে যারা শুনিয়েছেন, 30,000 মেগাওয়াট বিদ্যুৎ যারা তৈরি করেছেন শুনিয়েছেন, যারা বলেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়েছে, সেই উৎপাদনকারীরা যারা এখন মিথ্যা বলেছেন, সেই মিথ্যা গল্পকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। ছায়া সংসদে শানিত যুক্তিতে বিজয়ী হয় বিরোধী দল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে বাপেক্স কোনো কাজে আসেনি বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। দুপুরে নরসিংদীর ঘোড়াশালে সার কারখানা পরিদর্শনকালে সাংবাদিকদের কথা বলেছেন তিনি। আদিলুর রহমান বলেছেন, গেল 15 বছরে বাপেক্সকে বসিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার। কোনো কূপ খনন করা হয়নি, প্রতিটি সেক্টরেই হয়েছে অনিয়ম, দুর্নীতি। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে জানিয়ে উপদেষ্টা বলেছেন, লক্ষ্য বাস্তবায়নে নানা প্রতিবন্ধকতা রয়েছে, তবে সেগুলো নিরসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে বলেও জানান শিল্প উপদেষ্টা। গ্যাস সংকটের মধ্যেই আছি, কারণ গ্যাস তো গত 15.5 বছর নতুন করে খনন করা হয়ই নাই। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল, এখন ভোলাতে কিছু গ্যাস পাওয়া গেছে, বাপেক্সের উদ্যোগে আবার গ্যাস খননের চেষ্টা হচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত, আর এতে করে নিত্যকার জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে কুয়াশায় চারপাশ ঢাকা থাকে এবং সাথে হিমেল হাওয়াও বইছে। বেলা গড়ালে ঠান্ডা কমছে না, এতে করে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়ার ছিন্নমূল মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার পাশাপাশি পঞ্চগড়, রাজশাহী জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়া অফিস জানিয়েছে 20 তারিখের পর তাপমাত্রা আরও কমবে। নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আজও ঢাকার নবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রথমে নবাবগঞ্জ সদরের কলাকোপা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। পরে কৈলাইল, যন্ত্রাইল ও শোল্লা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। সহায়তা পেয়েছেন প্রায় 5,000 মানুষ। শীতবস্ত্র পেয়ে নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান হতদরিদ্ররা। নবাবগঞ্জের 14 ও দোহারের 8 ইউনিয়ন এবং 1 পৌরসভায় শীতবস্ত্র বিতরণ করা হবে। এই অঞ্চলের মানুষের পাশে সবসময় থাকার কথা জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। নুরুল ইসলাম ফাউন্ডেশন এই মাদ্রাসা মসজিদে এটার থেকেই আমি আজকে কম্বলগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দিতে। আপনারা দোয়া করবেন সারাটা জীবন যাতে এইভাবে আমি শীতের দিনে আপনাদেরকে পাশে থাকতে পারি। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে 2 দফায় জানাজায় অংশ নেন কবির সহকর্মী, স্বজন ও ভক্তরা। কবিকে শেষ শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি হেলাল হাফিজ।
শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের নিথর দেহ। নীল যার অত্যন্ত প্রিয়, সেই কবির শরীর জড়িয়ে আছে ধবধবে সাদা কাফন। শ্রদ্ধাঞ্জলিতেও নেই তার প্রিয় ফুল কচুরিপানা। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে কবি একা কাটিয়ে দিয়েছেন জীবনের শেষ সময়। শুক্রবার পাড়ি জমান একাকিত্বের অনন্ত যাত্রায়। শনিবার সকালে বাংলা একাডেমিতে হয় কবির প্রথম জানাজা। তাতে যোগ দেন স্বজন, সহকর্মী ও ভক্তকুল। বললেন, কবির চির বিদায়ে বিরাট শূন্যতা তৈরি হলো লেখক মহলে। মানুষজন নিঃসঙ্গতম কবি বলে, আপনার এগুলো ভাবতে কেমন লাগে? তো তিনি আমাকে একটা কথা বলেছিলেন, কই আমি তো নিঃসঙ্গ না, তোমরা কি আমাকে ভালোবাসো না? চাচুর একটা জীবনী লিখছিলেন উনি, আমাকে বলেছিল, আমার বোনকে বলেছিল যে আমি যদি এই জীবনীটা শেষ করতে না পারি তাহলে তোর আব্বুকে বলবি এই জীবনীটা যেন আমার শেষ করে দেয়। মন্ত্রণালয়ের কাছে আবেদন থাকবে যে তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদির কে কেন্দ্র করে যেন ভালো আয়োজন করা হয়, বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এবং কবিতা এগুলোকে কেন্দ্র করে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দিইনি, ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করা আছে আমরা সেটা দেখব এবং সেটা আমরা নিশ্চয়ই শুনতে পাবেন। প্রথম জানাজা শেষে কবি হেলাল হাফিজকে নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন শুভাকাঙ্ক্ষীরা। অংশ নেন আইন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ সংস্কৃতি ও রাজনীতি অঙ্গনের অনেকেই। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। এর চেয়ে বড় পাওয়া কোনো কবির আর কিছু হতে পারে না। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় কবির মরদেহ। অনন্ত লোকে যাত্রা করা কবি বেঁচে থাকবেন তার সৃষ্টির মাঝেই। এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয়র এই লাইনটি জুলাই গণঅভ্যুত্থানে বুকে ধারণ করেছিল লাখো তরুণ। এভাবেই হাজারো তরুণের বুকে বেঁচে থাকবেন কবি হেলাল হাফিজ। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেয়া হতো বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, ট্যাগের রাজনীতি এখনো বন্ধ হয়নি, যে দুঃখজনক। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত বঙ্গীয় সাহিত্য সভায় এমন মন্তব্য করে তিনি বলেছেন, একটা সময় ছিল লেখা ও বলার স্বাধীনতা ছিল না, আর টকশোতে কথা বললে ভয় থাকতে হতো। শেখ হাসিনা, ভারত সহ কয়েকটি ইস্যুতে কিছুই বলা যেত না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ। এখন যদি বৈষম্য দূর করা না যায়, তাহলে গণঅভ্যুত্থানে নিহতের রক্তের সাথে বেইমানি করা হবে। যখন আমরা লিখি, আমরা কোথায় চলে যাই, আমরা